বোঝানো হয় যে জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি। যদি আমরা উভয়ের সংশোধন পদ্ধতির ছকটা দেখি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে উভয়ের সংশোধন পদ্ধতির ব্যাংক বিবরণী মোতাবেক উদ্বৃত্ত যে সকল আইটেমগুলো যোগ করা হয় এবং বিয়োগ করা হয়, যেমন ব্যাংক বিবরণী মোতাবেক উদ্বৃত্ত নিয়ে যখন আমরা শুরু করি উভয়ের পদ্ধতিতে, সেক্ষেত্রে যোগ করা হয় জমাকৃত চেক আদায় হয়নি, তারপর ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় হয়নি, গ্রাহকের স্থায়ী নির্দেশে আদায় হয়নি, এগুলো সাধারণত যোগ করতে হয়। আর বিয়োগ করতে হয় হলো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, গ্রাহকের স্থায়ী নির্দেশে পরিশোধ করা হয়নি, তারপর হলো পদেয় বিল পরিশোধ করা হয়নি। সাধারণত এগুলো আরও দু একটা আইটেম আছে যেগুলো সাধারণত ব্যাংক বিবরণী মোতাবেক বিয়োগ করা হয়, আর প্রথম যেগুলো বলেছি সেগুলো যোগ করা হয়। অর্থাৎ প্রথমগুলো জমাকৃত চেক বা পথিমধ্যে জমা চেক, এটা যোগ করতে হয়। ব্যাংকের স্থায়ী নির্দেশ আদায় হয়নি, এটাও যোগ করতে হয়। প্রাপ্য বিলের টাকা আদায় হয়নি, এটাও যোগ করতে হয়। সুতরাং এখানে আমরা যদি দেখি যে পথিমধ্যে জমা বলতে বোঝানো হয় জমাকৃত চেক আদায় হয়নি, এটা সাধারণত ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে, এবং বলতে এখানে মনে রাখতে হবে উভয়ের সংশোধন পদ্ধতি। উভয়ের সংশোধন পদ্ধতিটি ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে যখন শুরু করব তখন সেটা যোগ করতে হয়, এবং সেটা আছে হলো ব্যাংক বিবরণী। আমাদের উত্তরে আছে নগদান বইয়ের জার থেকে বাদ দেওয়া হয় না, নগদান বইয়ের জারের সাথে যোগ করে, এটা নগদান বইয়ের জারের সাথে আসে না, এটা ব্যাংক বিবরণীর জারের সাথে আসবে। এখন বলা আছে ব্যাংক বিবরণীর জারের সাথে যোগ করা হয় আর একটা বিয়োগ করা হয়। আমরা বলেছি ছকের মধ্যে আছে ব্যাংক বিবরণীর জারের সাথে যোগ করা হয়, শুধু ছকের মধ্যে আছে সেই কারণেই যোগ করা হয় না, এটা সুনির্দিষ্ট কারণও আছে। কারণ এর ফলে ব্যবসায়ের দায় বৃদ্ধি পায়। ব্যবসায়ের দায় যখন আমানতকারীর ব্যাংকের টাকা হ্রাস পায়, এই কারণেই সাধারণত ব্যাংক বিবরণীর সাথে যোগ করা হয়। সুতরাং উত্তর হবে গ। 9 নম্বরের উত্তর হবে গ। 10 পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় সাধারণত বিপরীত সম্পদ। আমি আগেই বলেছি এই এন্ট্রিটা রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডের মধ্যে এসেছিল। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, তার মানে কি দায়। উত্তর হলো ক। 10-এর উত্তর হবে ক। এবার আসি 11 নম্বর, বলছে সমন্বয় জাবেদা নিশ্চিত করে যে হিসাবকালে ব্যয় নির্বাহ করা হয়, সেই হিসাবকালে ব্যয় চিহ্নিত করা হয়। আয় অর্জিত হলে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আয় বিবরণী সমূহের সঠিক চিত্র প্রদর্শন করা হয়। সমন্বয় জাবেদা কি নিশ্চিত করে? সমন্বয় জাবেদা সাধারণত আমাদের কি নিশ্চিত করে? যে হিসাবকালে ব্যয় নির্বাহ করা হয় সেই হিসাবকালে ব্যয় চিহ্নিত করা হয়। আয় অর্জিত হলে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, অবশ্যই, কারণ বকেয়া ভিত্তিতে আমরা জানি আয় অর্জিত হলেই সেটা আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আয় বিবরণী সমূহের সঠিক চিত্র প্রদর্শন করে। আমরা জানি সমন্বয় জাবেদার মাধ্যমে কোনো ব্যয় বা আয় লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়লে সেটা ব্যয় বা আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, এবং এর ফলে আয় বিবরণীর সঠিক চিত্র প্রদর্শিত হয়। সুতরাং এখানে আমাদের উত্তর হবে 1, 2, 3, তার মানে ঘ।
হ্যাঁ, 1 2 3। এবার 12 নম্বর সমাধান করার জন্য আমাদের একটা উদ্দীপক দেখতে হবে। সেটা হলো 2020 সালের 1 জানুয়ারি তারিখে তন্ময় কোং 42,000 টাকা ব্যয়ে একটি সরঞ্জাম ক্রয় করে জাহাজ ভাড়া ও সংস্থাপন ব্যয় 3,000 টাকা খরচ করেন। উক্ত সরঞ্জামের আনুমানিক আয়ুষ্কাল 6 বছর শেষে ভগ্নাবশেষ মূল্য 6,000 টাকা ধরা হয়। কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে 2023 সালে 1 জানুয়ারি তারিখে উক্ত সরঞ্জামটি নগদ 20,000 টাকায় বিক্রয় করা হয়। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটাকে যদি আমরা সহজেই দেখি তাহলে আমরা সম্পত্তিটা ক্রয় করেছি হলো 42,000 টাকায় এবং সংস্থাপন ব্যয় হলো 3,000, তার মানে হলো 45,000 টাকা। তাহলে সম্পদের মোট মূল্য সমান হলো 45,000। এখানে যদি আমরা অবচয়, এটা হলো অবচয় থেকে এসেছে 12 নাম্বার, বলছে সরঞ্জামের বার্ষিক অবচয়ের পরিমাণ কত। আমরা সম্পত্তিটা কিনেছি 42,000 যোগ 3,000, তার মানে হলো 45,000। সম্পত্তির মোট মূল্য 45,000 টাকা এবং এখানে বলছে যে ভগ্নাবশেষ মূল্য হলো 6,000 টাকা। তার মানে অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে 45,000 মাইনাস 6,000, তার মানে 39,000 টাকা। এখন যেহেতু আয়ুষ্কাল বলছে 6 বছর, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা বার্ষিক অবচয়ের পরিমাণ পেয়ে যাব 6,500 টাকা। সুতরাং সরঞ্জামের বার্ষিক অবচয়ের পরিমাণ 6,500, আর 6,500 আছে খ, উত্তর হবে খ। 13 নম্বর বলেছে সরঞ্জাম বিক্রয়ে লাভ বা ক্ষতির পরিমাণ কত। সরঞ্জাম বিক্রয়ে লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখানে যদি আমরা উদ্দীপকটা দেখি যে আমার সরঞ্জামটা ক্রয় করেছে হলো 2020 সালের 1 জানুয়ারি, তার মানে 20টা আমরা ব্যবহার করেছি এবং সরঞ্জাম বিক্রয় করেছি 23 জানুয়ারি, তাহলে 20, 21, 22। 23 এর 1 জানুয়ারিতে বিক্রয় করেছি, তার মানে 23 আমরা ব্যবহার করিনি। সুতরাং আমাদের এখানে আগে পুঞ্জীভূত অবচয়। এখন সম্পত্তির মোট মূল্য হলো 45,000। যদি আমরা 13 নম্বর দেখি, সম্পত্তির মোট মূল্য পেয়েছি 45,000। যদি সেখান থেকে আমি পুঞ্জীভূত অবচয় বাদ দেই, বার্ষিক অবচয় 6,500 গুণ 3, তাহলে এখানে 45,000 থেকে 318 আর হলো 3 × 5 = 15, 19,500। 19,500 যদি বাদ দেই 45,000, সেখান থেকে 19,500 মাইনাস করলে আমার সম্পত্তির মোট মূল্য আসবে 500, 9 আছে 15 হবে 6, 9 আছে 5, 5, তাহলে 2, 25,500 টাকা। সম্পত্তির বহিঃমূল্য হলো 25,500 এবং আমরা সেটা বিক্রয় করেছি হলো 20,000। যদি বিক্রয় 20,000 টাকা করে থাকি, মনে হচ্ছে দেখা যাচ্ছে না, তাহলে আমরা উপরে দেখি। সম্পত্তির মোট মূল্য হলো 25,500, বিক্রয় করেছি 20,000। সুতরাং এখানে আমাদের বহিঃমূল্য থেকে যেহেতু বিক্রয় মূল্য কম, তার মানে হলো ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে 5,500 টাকা। উত্তর হবে, দেখি আমরা 5,500 কোথায় আছে। হ্যাঁ, ক্ষতি 5,500 গ নাম্বারে। সুতরাং উত্তর হবে গ।
14 নম্বর বলছে হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? এটাকে নীতিগত ভুল বলে। এটা আমরা যদি কেউ সংজ্ঞাটা মনে রাখি তাহলেই পারবো যে হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের অভাবে যদি কোনো ভুল সংঘটিত হয়ে থাকে সেটা হলো নীতিগত ভুল। নীতিগত ভুল আছে গ নাম্বার, সুতরাং উত্তর গ। 14 নম্বরের উত্তর হবে গ। 15 নম্বর বলেছে নিচের কোনটি হিসাব চক্রের ধাপসমূহের সঠিক ক্রম? হিসাব চক্রের ধাপসমূহ আমি প্রথমে একটু আলোচনা করেছিলাম যে হিসাব চক্রের ধাপসমূহ কোনগুলো আসে। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, রেওয়ামিল। আগে আমরা আগে আমাদের প্রথম কাজ হলো লেনদেন শনাক্তকরণ ও বিশ্লেষণ, তারপর জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানভুক্তকরণ, বাট তারপর আছে রেওয়ামিল, সুতরাং এটা হবে না। তারপর আছে জাবেদা, খতিয়ান, আর্থিক বিবরণী, জাবেদা, খতিয়ান, তারপর হলো রেওয়ামিল প্রস্তুতকরণ আসে, কিন্তু এখানে সরাসরি বলা আছে আর্থিক বিবরণী, সুতরাং খ নাম্বারও হবে না। গ নাম্বার বলেছে লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, এটা অ্যাকুরেট আছে, কারণ আমরা প্রথমে লেনদেন বিশ্লেষণ করি, তারপর জাবেদা অন্তর্ভুক্ত করি, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। দেন গ নাম্বার আছে খতিয়ান, জাবেদা, রেওয়ামিল। এটা সাধারণত ক্রমটা একেবারেই অনুসরণ করেনি বিধায় এটা উত্তর হবে না, সুতরাং সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হবে 15 গ। 16 নাম্বার নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে? আমরা জানি হিসাব বিজ্ঞানের 4টা নীতি, 4টা সীমাবদ্ধতা এবং 4টা ধারণার কথা বলা আছে। এখানে বলা হয়েছে কোন নীতি অনুসারে হিসাব বিজ্ঞান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। সাধারণত চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। এখানে ক নাম্বারে আমাদের প্রথম সঠিক উত্তরটি রয়েছে, সুতরাং এটাই হবে চলমান ব্যবসায় ধারণা। 16 ক। 17 নম্বরে বলেছে বাকিতে সেবা প্রদানের ফলে মৌলিক হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব। বাকিতে সেবা প্রদানের ফলে কি হয়? বাকিতে সেবা প্রদানের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, কারণ সেবা প্রদানের ফলে ব্যবসায়ের আয় বৃদ্ধি পায়, আর যখনই আয় বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ঠিক সমপরিমাণ সম্পদ বৃদ্ধি পায়। তাহলে এখানে আছে দায় বৃদ্ধি পায় হবে না, সম্পদ বৃদ্ধি পায় হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে, সুতরাং সঠিক উত্তর হবে 2 ও 3। 2 ও 3 এটা আছে হলো আমাদের গ নাম্বার। 2 ও 3। 18 নম্বর সমাধানের আগে আমাদের একটা উদ্দীপক আছে, সেটা পড়ে নিতে হবে। প্রারম্ভিক মজুদ 6,000 টাকা, কৃত পণ্যের ব্যয় 3,80,000, সমাপ্তি মজুদ 50,000, পরিচালন খরচ 15,000 টাকা এবং বিক্রয় আয় 45,000 টাকা। বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত? আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে চাই, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। তো এখানে আমাদের প্রারম্ভিক মজুদ আছে 60,000, এটা যদি আমরা একটু লিখে করতে হবে, প্রারম্ভিক মজুদ আছে হলো 60,000 যোগ ক্রয় কৃত পণ্যের বলা আছে কৃত পণ্যের ব্যয় হলো 3,80,000 বাদ সমাপনী মজুদ। এখানে সমাপনী মজুদ আছে আমাদের সমাপ্তি মজুদ 50,000। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাবে 40, তার মানে হলো 3,90,000।
3,90,000 কোথায় আছে? হ্যাঁ, খ নাম্বার। সঠিক উত্তর হবে খ। 19 নম্বর বলেছে মোট লাভ ও নিট লাভের পরিমাণ কত? মোট লাভ ও নিট লাভের পরিমাণ। তাহলে আমরা আগে মোট লাভ নির্ণয় করতে গেলে, যদি আমরা মোট লাভ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ধাপ হলো প্রথমে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দেই তাহলে আমরা মোট লাভ পাই, এবং মোট লাভ থেকে পরিচালন ব্যয় এবং পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর পরিচালন মুনাফা, এবং পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়গুলো বাদ দিলে নিট লাভ পাই। যেহেতু এখানে অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় কোনোটাই নেই, সুতরাং পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ হলো 4,50,000, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দেই 3,90,000, তাহলে আমরা মোট লাভ পেয়ে যাব 60,000। দেখি মোট লাভ 60,000 একটার মধ্যেই আছে, সেটা হলো গ। আর সেখান থেকে যদি আবার পরিচালন ব্যয় বাদ দেই, অলরেডি আমরা মোট লাভ পেয়ে গেছি 60,000, সেখান থেকে পরিচালন ব্যয় আছে হলো আমার 15,000, সেটা বাদ দিলে আমরা পেয়ে যাব 45,000। তার মানে আমরা এখানে মোট লাভ এবং নিট লাভ দুটোই পেয়ে গেছি, 60,000 এবং 45,000। এটা গ নাম্বারের মধ্যে আছে, সুতরাং সঠিক উত্তর হবে গ। বিশ নাম্বার বলছে নিচের কোন ঘটনাটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়?